নিজের ধর্ম বিশ্বাস করেন, নিজের মতো করে পালন করেন, অন্য ধর্মের লোকের কলার ধরতে কখনো যাননি যতদিন অবধি না এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ঢাল করে যারা নিজের আখের গোছাতে এসছে তারা ময়দানে। এই জন্যেই জ্যোতিবাবু বলেছিলেন যে দাঙ্গা করতে হলে মাথা ভেঙে গুড়িয়ে দেবো। এই বলার সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে না বলেই গরিব মানুষকে আজকে এই নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। এই যত ভোট এগিয়ে আসছে তত এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় করার চেষ্টা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে আমরা বিশ্বাস করি। তারা আসলে এই ঘটনাটার রাজনীতিকরণের জন্য এই কাজ করে। যদি এখন এই ধর্ম জাতপাত ইত্যাদি নিয়ে লড়াই ঝগড়াটা না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা বকেয়া চর্চা হবে, তাহলে হচ্ছে আবাস যোজনার টাকা কেন বকেয়া সেটা নিয়ে চর্চা হবে, তাহলে হচ্ছে চাকরি কারা খেলেও কেন তাদের শাস্তি হলো না সেই নিয়ে চর্চা হবে। এই মৌলিক বিষয়গুলো নিয়ে যখন চর্চা হবে তখন তৃণমূলাচার করে যদি পার পেয়ে যেতে পারেন তাহলে এই প্যাটিস বিক্রেতা যদি আপনার কথা অনুযায়ী মিথ্যাচার করছেন তাকে মারার অধিকার কে দিয়ে? যে আমাকে ভাত দিতে পারে না সে আমাকে কিল মারতে পারবে, এই আইন দেশে কবে চালু? যদি কালকে বলে যে না শশা কেন বিক্রি করা হলো আমাদের সমাবেশে বলে মারধর করে দিতে পারে, দেশে কোনো আইন থাকবে না। এবং দেশে যে আইন নেই সেটা তো এখানে বোঝাই যাচ্ছে যে এতদিন হয়ে গেল কাউকে গ্রেপ্তার তো ছেড়ে দিন, পুলিশ একটা সুমোটো মামলা পর্যন্ত করেন। আর ব্যবসার যে সামান্য পুঁজি সেই গোটাটা ছাড়খাড় করে দিতে পারেন। ওই দিনের যে 500,000 টাকা ওখানে বিক্রি না হলেও হয়তো উনি অন্য কোনো জায়গায় গিয়ে বিক্রি করতে পারতেন, সেই রাস্তা বন্ধ করতে পারেন। তার একটা সামান্য টিনের ট্রাঙ্ক যেটা দিয়ে উনি ব্যবসা করেন, আগামী আরও অনেক দিন ব্যবসা করবেন, তার বাড়ির ছেলে মেয়ে, বাড়িতে স্ত্রী বাবা মা যারা আছে তাদের মুখে খাবার তুলে দেবেন, সেইটা ভাঙচুর করতে পারেন। এই কিসের নেতা আমি তাও জানি না, আদৌ নেতা কিনা তাও জানি না। ওরা জানে যে এই ধরনের কর্মসূচি দিয়ে মানুষের মধ্যে এই ভাগের রাজনীতি করা যাবে। কোনো সব লোকজন আমি দেখছি তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিক আছেন, আরও কিছু লোক আছেন বলেছেন যা হয়েছে বেশ করেছে। তাহলে এই যে যা করেছি বেশ করেছি এটা পশ্চিমবাংলায় করা যায়? বাঁচাও যাত্রা করছে, দুবেলা দুমুঠো ভাতের দাবি, হাতে একটা কাজের দাবি। অভিযোগ যদি খণ্ডন করার ছিল, ওদের যদি অভিযোগ খণ্ডন করারই ছিল তাহলে এতদিন হয়ে গেল ওই গরিব মানুষটার পাশে গিয়ে কেন তৃণমূলের পুলিশ প্রশাসন তার পুলিশ মন্ত্রী একটা এফআইআর দায়ের করেন? নিয়ে প্রশ্নের জবাব কে দেবে? বিরুদ্ধে আমরা লড়বো, কোথায় লড়ছেন? কই চোরেরা ধরা পড়লো, কই দুর্নীতি বন্ধ হলো? কিচ্ছু হলো না ওঠে। তার জন্যে এই ধরনের ডিবেটগুলোকে আমাদের চোখের সামনে নিয়ে আসা হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। দাদা বলছি, গত রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান ছিল সেখানেই এক প্যাটিস বিক্রেতাকে নিয়ে চারিদিকে জল্পনা ছড়িয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, আর যতটা শোনা গেছে যে উনি ওখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, সেই কারণে ওখানকার কিছু মানুষ তার উপরে চড়াও হয় এবং তার সমস্ত জিনিসপত্র ফেলে দেওয়া হয়। গোটা বিষয়টা কি আপনার কাছ থেকে জানতে চাই? গোটা বিষয়টা তো রটনা যা শোনা যাচ্ছে না, এটা বাস্তবে একটা ঘটনা ঘটেছে যে ওইখানে একজন গরিব মানুষ যিনি ওখানে প্যাটিস বিক্রি করেন তাকে হচ্ছে যে আক্রমণ করা হয়েছে, তার ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার ব্যবসার যা পুঁজি সামান্য, গরিব মানুষের যে সামান্য পুঁজি সেইটা ভেঙে চুরে তাকে দিয়ে তার শারীরিক নির্যাতন ইত্যাদি করা হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে মানুষ ধর্ম বিশ্বাস করেন, তাই আমাদের পরিবারে, আমাদের সমাজে প্রতিবেশী যারা আছেন তাদেরকেও আমরা ধর্ম বিশ্বাস করতে দেখেছি। তারা কেউ নিজের ধর্ম বিশ্বাস করেন, নিজের মতো করে পালন করেন, অন্য ধর্মের লোকের কলার ধরতে কখনো যাননি যতদিন অবধি না এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ঢাল করে যারা নিজের আখের গোছাতে এসছে তারা ময়দানে এসছে। যবে থেকে এই ধর্মকে ঢাল করে সাধারণ মানুষ এইসব আখের গোছাতে, সাধারণ মানুষকে ঢাল করে, ধর্মকে ঢাল করে এইসব ব্যবসায়ীরা আখের গোছাতে এসছে রাজনীতির নাম করে, তবে থেকে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আখলাখের ঘটনা মনে আছে আমাদের, বাড়িতে অমুক মাংস আছে এই সন্দেহে তাকে পিটিয়ে মেরে দিল। এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় আগে ছিল না, কিন্তু এখন আরএসএসের নির্দেশে এই যত ভোট এগিয়ে আসছে তত এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় করার চেষ্টা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে আমরা বিশ্বাস করি। তারা আসলে এই ঘটনাটার রাজনীতিকরণের জন্য এই কাজ করেছেন। এবং আমার রাজ্যের সরকার তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলেন, কিন্তু এই যে গরিব মানুষ, যে একজন সামান্য প্যাটিস বিক্রেতা, তার পাশে দাঁড়ানোর কোনো চেষ্টা এই সময় রাজ্য সরকার বলুন, পুলিশ প্রশাসন বলুন, তারা কেউ করেন। সিপিআইএমের থেকে কথা বলা হয়েছে, আইনজীবীরা গিয়ে তাকে আইনি সহায়তার কথা বলেছেন, আজকে তাকে কিছু সাহায্য ইত্যাদি করা হচ্ছে যাতে তিনি আবার ব্যবসাটা গড়ে তুলতে পারেন, কিন্তু যাদের আসলে এটা করার কথা ছিল তারা কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ নীরব। দাদা বলছি, সনাতন মানেই তো অহিংসাতে তারা বিশ্বাস করে, কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে যে সনাতনের যে একটা বড় অনুষ্ঠান সেখানে তার উপর চড়াও হওয়াটা কত, মানে কেমনভাবে দেখছো তুমি? এটাই তো বোঝাতেও পারতো। এটাই আমরা বলার চেষ্টা করেছি যে ধর্মবিশ্বাসী মানুষ এত হাজারে হাজারে লাখে লাখে রয়েছেন, আপনার পরিবারেও আছেন, আমার পরিবারেও আছেন, কিন্তু তাদের কোনো লোককে আমরা দেখিনি যে তিনি আসলে অন্য ধর্মের ওপর চড়াও হয়ে পড়ছেন। এই চড়াও কারা হচ্ছে? যারা এই ধর্মকে ঢাল করে মানুষে মানুষে বিভেদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা আরএসএস তৈরি করছে। আসলে যদি এখন এই ধর্ম
জাতপাত ইত্যাদি নিয়ে লড়াই ঝগড়াটা না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা বকেয়া চর্চা হবে, তাহলে হচ্ছে আবাস যোজনার টাকা কেন বকেয়া সেটা নিয়ে চর্চা হবে, তাহলে হচ্ছে চাকরি কারা খেলেও কেন তাদের শাস্তি হলো না সেই নিয়ে চর্চা হবে। এই মৌলিক বিষয়গুলো নিয়ে যখন চর্চা হবে তখন তৃণমূল বিজেপি উভয়ই বিপদে পড়বে। একদল চুরি করেছে আর আরেক দল চোরেদের শাস্তি দিতে পারেনি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। ফলে তৃণমূল বিজেপির দিকে যাতে আঙুল না ওঠে তার জন্যে এই ধরনের ডিবেটগুলোকে আমাদের চোখের সামনে নিয়ে আসা হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। তা বলছি, যে প্যাটিস বিক্রেতার উপরে চড়াও হয়েছিল মানুষ, বা যে প্যাটিস বিক্রেতার কথা আমরা এখানে বলছি, তার আরও একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উনি সরাসরি মিথ্যে কথা বলছেন যে আমার এখানে সবজি প্যাটিস রয়েছে। তারও তো মিথ্যাচারটা একটা দিক। দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করেছিলেন না যে কালো টাকা উদ্ধার হবে আর 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে? তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মিথ্যাচার করে যদি পার পেয়ে যেতে পারেন, তাহলে এই প্যাটিস বিক্রেতা যদি আপনার কথা অনুযায়ী মিথ্যাচার করছেন, তাকে মারার অধিকার কে দিল? কিন্তু এমনটা তো তারা মানে বিজেপির তরফ থেকে এমনটা বলে যে তাকে কেউ মারেনি, তার গায়ে হাত তোলা হয়নি, তার জিনিসগুলো শুধুমাত্র ফেলে দেওয়া হয়েছে। জিনিস ফেলে দেওয়ার অধিকার আছে নাকি বিজেপির নেতাদের? যে বিজেপির নেতারা ওইখানে প্যাটিস ফেলে দেওয়াকে সমর্থন করছেন, ওই গরিব মানুষ, শুধু ওই গরিব মানুষ কেন, ওই দিন যারা ওই সমাবেশে গেছিলেন সেই গরিব মানুষ মাসে 30 দিন দুবেলা আলু সেদ্ধ ভাত খেতে পারবেন সেই পরিস্থিতি তো বিজেপির নেতারা রাখেননি। তাহলে যে আমাকে ভাত দিতে পারে না সে আমাকে কিল মারতে পারবে, এই আইন দেশে কবে চালু হলো? অনেকে যেটা বলছে যে ওনারকে মারধর করা হয়নি, কিন্তু ওনার একটি অনেকে মানে কারা? কিন্তু ওনার একটি অনেকে মানে কারা? আপনি যার কথা বলছেন সেই অনেকে মানে কারা? বিজেপির নেতারা। বিজেপির নেতারা এখন এগুলোকে বাঁচানোর চেষ্টা করবেনই। বিজেপির আবার কোন নেতাকে তো আমি ফেসবুকে লেখা দেখলাম যে না, মারাটা ঠিক হয়নি, কিন্তু উনি ওখানে অমুকটা নিয়ে যাওয়ার ঠিক হয়নি। ব্রিগেডে যখনই কোনো সমাবেশ হয়েছে, এরকম প্রচুর মানুষ যারা ওইসব শসা পেয়ারা প্যাটিস এটা ওটা নিয়ে ওখানে হাজির হন। তাহলে কেউ যদি কালকে বলে যে না শসা কেন বিক্রি করা হলো আমাদের সমাবেশে বলে মারধর করে দিতে পারে, দেশে কোনো আইন থাকবে না। এবং দেশে যে আইন নেই সেটা তো এখানে বোঝাই যাচ্ছে যে এতদিন হয়ে গেল কাউকে গ্রেপ্তার তো ছেড়ে দিন, পুলিশ একটা সুমোটো মামলা পর্যন্ত করেনি, কারণ যাতে বিজেপি আরএসএসের সুবিধা হয় এই মানুষ ভাগের রাজনীতি করতে। তাদের কথা তিনি বিক্রি করছিলেন তাতে কোনো সমস্যা নেই, তিনি বাইরে বিক্রি করতে পারতেন। তিনি সনাতনের একটা অনুষ্ঠানে কেন ঢুকে মাংসর মতো একটা জিনিস বিক্রি করবেন, যেটাতে সনাতন যারা হিন্দু তারা যেটা গ্রহণ করে? কথা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে ব্রিগেডের মাঠে, পার্ক স্ট্রিটে, এখানে ওখানে যখনই কোনো মেলা হয় হাজার রকমের দোকান বসে। তাহলে আপনি কোনো জায়গায় দোকান বসে কি কেউ একটা কোনো ব্যবসা করে আপনি তাকে বারণ করতে পারেন? বারণ করলেন, তাও মুখে বারণ করলেন, তার একরকম মানে দাঁড়ায়। আপনি তার ওপর নির্যাতন করতে পারেন, আপনি তার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারেন, আপনি তার ব্যবসার যে সামান্য পুঁজি সেই গোটাটা ছাড়খাড় করে দিতে পারেন। ওই দিনের যে 500,000 টাকা ওখানে বিক্রি না হলেও হয়তো উনি অন্য কোনো জায়গায় গিয়ে বিক্রি করতে পারতেন, সেই রাস্তা বন্ধ করতে পারেন। তার একটা সামান্য টিনের ট্রাঙ্ক যেটা দিয়ে উনি ব্যবসা করেন, আগামী আরও অনেক দিন ব্যবসা করবেন, তার বাড়ির ছেলে মেয়ে, বাড়িতে স্ত্রী বাবা মা যারা আছে তাদের মুখে খাবার তুলে দেবেন, সেইটা ভাঙচুর করতে পারেন। এই অধিকার বিজেপিকে কে দিয়েছে যদি না তৃণমূলের মাতব্বররা তাকে প্রশ্রয় দিত? এই জন্যেই জ্যোতিবাবু বলেছিলেন যে দাঙ্গা করতে হলে মাথা ভেঙে গুড়িয়ে দেবো। এই বলার সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে না বলেই গরিব মানুষকে আজকে এই নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। ওনাকে একদিকে বলা হচ্ছে ওনাকে মারধর করা হয়নি, আরেকদিকে ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উনি বলছেন যে আমাকে মারধর করা হয়েছে। মারধর করা হয়েছে তো বটেই, মারধর করা হয়েছে, তার ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে সরকার আমাকে দুবেলা খেতে দিতে পারে না, সে আমার ওপর আমি কি করব না করব তার জিনিস লাগু করতে পারে কি করে? আজকে আমি এখানে ব্যবসা করতে গেছি, কেউ আমাকে বলতে পারতেন যে ভাই এখানে করো না, তুমি একটু অন্য জায়গায় গিয়ে করো, তাহলে উনি ব্রিগেডের মাঠে না হোক ধর্মতলায় এসে প্যাটিস বিক্রি করতে পারতেন, তাহলে তার তো দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু যে মাতব্বরেরা, যে বিজেপির নেতারা, ওই সব কি আরএসএস ফারএসএসের নেতারা না, কোন কিসের নেতা আমি তাও জানি না, আদৌ নেতা কিনা তাও জানি না, যে লোকরা ওখানে তাকে ওই আক্রমণ করলো, তার সামান্য ওই যে খাবার যেগুলো উনি অন্য জায়গায় বিক্রি করতে পারতেন সেগুলো মাটিতে ফেলে দিল, তার ব্যবসার পুঁজি নষ্ট করে দিল, তার অধিকার আছে নাকি এইটা করা? সাধারণ মানুষের এই ঘটনা ঘটানোর কথা নয় তো। তাহলে বিজেপির নেতার কোনো অধিকার আছে মানুষের সাথে এই জিনিসটা করার? কোনো অধিকার নেই। অধিকারের বাইরে গিয়ে কেন কাজ করলেন আগে সেই প্রশ্নের জবাব দিতে হবে। মানে সম্পূর্ণ গোটা বিষয় যেটা ঘটেছে সেটার সঙ্গে আপনি বলতে চাচ্ছেন যে সেটা একদমই ঠিক হয়নি, তাই তো? কোনো ঘটনা ঠিক হয়নি বলেই তো বিজেপির নেতাদের এত করে হচ্ছে বার্তা দিতে হচ্ছে। ওইটা তো বিজেপির প্রোগ্রাম ছিল না, তাহলে বিজেপি বার্তা দিতে নেমে পড়লো কেন? কারণ
ওরা জানে যে এই ধরনের কর্মসূচি দিয়ে মানুষের মধ্যে এই ভাগের রাজনীতি করা যাবে। কোনো সব লোকজন আমি দেখছি, তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিক আছেন, আরও কিছু লোক আছেন, বলেছেন যা হয়েছে বেশ করেছে। তাহলে এই যে যা করেছি বেশ করেছি এটা পশ্চিমবাংলায় করা যায়, এইটা বিজেপি তো তৃণমূলের সাহায্যেই করতে পারছে। এই জন্যই তো আমরা সেটিংয়ের কথা বলছি যে এমন একটা পরিবেশ তৈরি হবে পশ্চিমবাংলায়, তৃণমূলের সরকার, তার পুলিশ প্রশাসন নীরব থাকবে, বিজেপি এখানে খোলা তলোয়ার নিয়ে কখনো মিছিল করবে, কখনো সামান্য প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করবে, আর এই চোর, চিটিংবাজ, ধান্দাবাজ, দাঙ্গাবাজ এই সব আলোচনা বাদ দিয়ে খালি এই সব আলোচনায় ভোট যাতে না হয় তার জন্যে বামপন্থীরা বাংলা বাঁচাও যাত্রা করছে। দুবেলা দুমুঠো ভাতের দাবি, হাতে একটা কাজের দাবি। যেখানে দাঁড়িয়ে আপনি অভিযোগ করছেন যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে তাদের একটা মদত রয়েছে, তারা দুজনে একসঙ্গে জোট বেঁধে কাজ করছে, সেদিকে দেখতে গেলে যে তৃণমূলেরও তো একটা অভিযোগ রয়েছে যে রামবাম একসঙ্গে তৃণমূল অভিযোগ খণ্ডন করে দিই, কেউ বারণ করেছে করতে। বিজেপিরও একটা অভিযোগ রয়েছে যে তৃণমূল আর সিপিএম একসঙ্গে কাজ করছে। তৃণমূলের অভিযোগ যদি খণ্ডন করার ছিল, ওদের যদি অভিযোগ খণ্ডন করারই ছিল, তাহলে এতদিন হয়ে গেল ওই গরিব মানুষটার পাশে গিয়ে কেন তৃণমূলের পুলিশ প্রশাসন, তার পুলিশ মন্ত্রী একটা এফআইআর দায়ের করেন, নিয়ে প্রশ্নের জবাব কে দেবে? আর যদি বিজেপির অভিযোগ খণ্ডন করার হয়, যখন 19 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে চোর ধরো জেল ভরো স্লোগানে গোটা পশ্চিমবাংলা মেতে উঠেছিল, এই 23 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 3টে তারিখ সব ইডি সিবিআই আসবে আর চোরেদেরকে খপাখপ ধরে নিয়ে চলে যাবে। আজকে 25শে ডিসেম্বর হয়ে গেছে, উনি ওইখানে চলে গেছেন ব্রিগেডের মাঠে, কিন্তু চোরেরা কবে ধরা পড়বে তার তারিখ আর বলতে পারছেন না। ওকে ওপর থেকে আরএসএস বারণ করে দিয়েছে যে মুখ বন্ধ রাখো, চুরি ফুরি ধরা যাবে না। তাহলে বিজেপির নেতারা যারা পশ্চিমবাংলায় এত মানুষের সমর্থন পেলেন, ভোট পেলেন এই ভরসা দেখিয়ে যে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো, কোথায় লড়ছেন? কই চোরেরা ধরা পড়লো? কই দুর্নীতি বন্ধ হলো? কিচ্ছু হলো না তো।